স্বপ্নের পদ্মা সেতু দৃশ্যমানে উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলবাসী। বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ, যান চলাচল শুরু হবে 2022 সালের জুনে। দেশের উন্নয়নে ইকোনমিক ইনজেকশন দেওয়ার চেষ্টা করছে সরকার। গ্রামীণ অর্থনীতি পুনরুদ্ধারে বেসরকারি সংস্থাকেও এগিয়ে আসার আহ্বান। করোনায় দেশে আক্রান্ত কমলেও বেড়েছে মৃত্যু। নেগেটিভ সনদ না থাকলে কোয়ারেন্টিনে যেতে হচ্ছে প্রবাসীদের। বিমানবন্দরে স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন। এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় জড়িতদের দ্রুত বিচার দাবি সাংবাদিক নেতাদের। খালেদা তারেক ফখরুলের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। ৪১তম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হল পুরো ৬.১৫ কিলোমিটার পদ্মা সেতু। এ নিয়ে উদ্দীপনায় দক্ষিণাঞ্চলের মানুষ। মন্ত্রিপরিষদ সচিব জানালেন 2022 সালের জুন মাসের মধ্যে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে পদ্মা সেতু। আর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বললেন, এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমরাও পারি। মাইনুল হোসেন পিন্নুর রিপোর্ট। বসানো হলো সর্বশেষ ৪১তম স্প্যান। দৃশ্যমান হলো পুরো ৬.১৫ কিলোমিটার পদ্মা সেতু। এর আগে মাওয়ার কুমারভোগ ইয়ার্ডে সাজিয়ে তোলা হয় স্বপ্নের সেতুর সবশেষ স্প্যানটি। দুই পাশে বাংলাদেশ ও চীনের জাতীয় পতাকা সেঁটে দেওয়া হয়। স্প্যানের গায়ে লিখে রাখা হয়, যে শ্রমিকদের শ্রমে ঘামে কাজের এত অগ্রগতি, তাদের কীর্তিগাথা। নিরাপত্তার কারণে সেতুর আশেপাশে ভিড়তে না দিলেও বেজায় খুশি পদ্মাপাড়ের মানুষ। পুরো ব্রিজ হয়ে গেছে, এজন্য অনেক আনন্দিত আমরা। দক্ষিণবঙ্গে যে উপহার দিয়েছেন পদ্মা সেতু, এইটাই আমাদের চাওয়া পাওয়ার, আর কিছুই আমাদের চাওয়া পাওয়ার নেই। তাড়াতাড়ি পদ্মা সেতুটা চালু করে দেয় সরকারের কাছে আবেদন। বিজয়ের মাসে আরেকটি বিজয় উল্লেখ করে বাংলাদেশ এগোবে অনেক দূর, এমনটাও আশা জানান দর্শনার্থীরা। সারা বাংলাদেশের যোগাযোগটা দেশের উন্নয়নের স্বার্থে এই পদ্মা সেতুটা প্রয়োজন ছিল। পদ্মা সেতু হওয়াতে আমরা খুব খুশি। ছিল স্বপ্ন, এরপর বিশাল একটি চ্যালেঞ্জ। সবকিছু ডিঙিয়ে ৪১তম স্প্যান বসানোর মধ্য দিয়ে ফুটে উঠল পুরো পদ্মা সেতুর অবকাঠামো। 2022 সালের মধ্যে সেতুতে যখন যান চলাচল শুরু হবে, তখন দেশের অর্থনীতিতে যেমন গতি আসবে, তেমনি মেলবন্ধন রচিত হবে দুই পাড়ের মানুষের। এদিকে 2022 সালের জুন মাসের মধ্যে পদ্মা সেতু চালু হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। পদ্মা সেতু এখন স্বপ্ন নয়, সত্যি। অবকাঠামোগতভাবে এর কাজ শেষ। আশা করছি 2022 সালের জুনে সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের কারণেই অসম্ভবকে সম্ভব করা গেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজস্ব অর্থাৎ পদ্মা সেতু নির্মাণ করে প্রমাণ করেছেন যে আমরাও পারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে 2014 সালে শুরু হয় সেতু নির্মাণ কাজ। 2017 সালের 30 সেপ্টেম্বর বসানো হয় সেতুর প্রথম স্প্যান। নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে 3 বছর 2 মাস 10 দিনে সেতুর সবগুলো স্প্যান বসানোর কাজ শেষ হলো। মাইনুল হোসেন পিন্নু, মোহনা সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। করোনা ভাইরাস মোকাবেলায় ভ্যাকসিনের পাশাপাশি সরকার দেশের উন্নয়নে ইকোনমিক ইনজেকশন দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এসএমই শিল্প উদ্যোক্তা আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসএমই খাতকে দেশের অর্থনীতির লাইফলাইন আখ্যা দিয়ে দেশীয় পণ্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির উপর জোর দেন। রেজা খানের রিপোর্ট। ব্যবস্থাপনা পরিচালক। দেশীয় পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করতে ভার্চুয়াল সোশ্যাল ক্যাম্পেইন প্রেজেন্টেশনে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত প্রচারপত্র অবমুক্ত করা ও সরকার প্রধানের মনোভাব তুলে ধরা হয়। রপ্তানি খাতের পাশাপাশি দেশীয় পণ্যের প্রতি আমাদের বিশেষ নজর দিতে হবে। এক্ষেত্রে আমি সকলকে দেশীয় পণ্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির জন্য আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প হচ্ছে অর্থনীতির লাইফলাইন। এতে সায় জানিয়ে এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর মাসুদুর রহমান বলেন, দেশীয় পণ্যের উৎপাদন ও ব্যবহার বাড়াতে সদা সতর্ক রয়েছে সরকার। এই বাংলাদেশ তো একসময় মসলিন তৈরি করত। এই বাংলাদেশ তো একসময় টাঙ্গাইলের শাড়ি, জামদানি শাড়ি, এসব তো পৃথিবী বিখ্যাত ছিল। আমরা কেন ঘুরে ফিরে যেতে পারবো না সেই সুনামের সাথে? আমাদের কিন্তু সেই হ্যান্ডস আছে, সেই মানসিকতা আছে, সেই শৈল্পিক সত্তা রয়েছে।
যা দিয়ে কিন্তু আমরা পারি, এবং যে মানসিকতা থাকলে পরে আমরা এতে এই কাজে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো, তার সবগুলো ক্ষমতাই আমাদের মধ্যে রয়েছে। শুধুমাত্র আমাদের চেষ্টা করতে হবে, আজকে প্রচারের দিকে যেতে হবে। এ বিষয়ে নানা পদক্ষেপ তুলে ধরে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, সরকার কোভিড মোকাবেলার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার ব্যাপারেও সচেতন আছে। এখনো ভ্যাকসিন আমরা পাইনি, আশা রাখি সেই ব্যাপারেও আমাদেরকে আজকে আমাদের সরকার কাজ করে যাচ্ছেন। দিস উইল ওয়ার্ক এজ এ ভ্যাকসিন, ইকোনমিক ভ্যাকসিন। কাজে এই অর্থনৈতিক ইনজেকশনটা আমাদেরকে দিতে হবে। এসএমই খাতের উদ্যোক্তারা যাতে সহজে ব্যাংক ঋণ পেতে পারেন সে ব্যাপারেও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান শিল্পমন্ত্রী। ফান্ডগুলি ব্যাংক থেকে পেতে তাদের নানা সমস্যা হচ্ছিল, সেখানে আমরা এগুলিকে ইজি করে দেওয়া। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। গ্রামীণ অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। করোনা মোকাবেলায় প্রণোদনা প্যাকেজ নিয়ে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। করোনার ধকল কাটাতে সরকারের আর্থিক সহায়তা বাস্তবায়ন সহ প্রণোদনার পরিমাণ বাড়ানোর উপরও জোর দেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন তানজিলা নিঝুম। করোনা অতিমারি মোকাবেলায় টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করতে নানা কৌশল বাস্তবায়ন নিয়ে এ মতবিনিময় সভা। অর্থ মন্ত্রণালয় আয়োজিত 3 দিনের ধারাবাহিক আলোচনা শেষ দিনের বিষয় ছিল সামাজিক সুরক্ষা আওতা সম্প্রসারণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ। মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন খাতে প্রণোদনা আওতা বাড়ানো সহ যাবতীয় খুঁটিনাটি তুলে ধরেন আলোচকরা। These kinds of rural-based economic activities need to expand a lot so that will create employment in the rural areas, particularly in the flood-prone areas. অনুকূল পরিবেশটা আমরা চাচ্ছি, এর জন্য সরকারের নীতি সহায়তা, আর্থিক সহায়তা দুটোই সহজীকরণ, দ্রুত বাস্তবায়ন এবং এর জন্য যথেষ্ট সময়ের জন্য এই সহযোগিতাগুলো দিতে হবে। মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সরকার করোনার দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে। We have taken a lot of efforts. I think that will give us some impetus in our effort to actually recover from pandemic, because we have taken so many initiatives which will automatically enhance our efforts of development. এই মুহূর্তে বাংলাদেশে বিনিয়োগের উপযুক্ত দেশ উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলেন, দারিদ্র্য বিমোচনে বেসরকারি সংস্থাকেও এগিয়ে আসতে হবে। Where the fundamental their requirement is the public participation and good governance and status, economic status. Definitely we have to engage, we have to involve all the peoples living in Bangladesh. ইউরোপীয় ইউনিয়ন থেকে দেশের রপ্তানি খাতের সঙ্গে জড়িত প্রত্যেক দুস্থ শ্রমিকদের মাসিক ৩০০০ টাকা হারে সর্বোচ্চ ৩ মাস আর্থিক সহায়তা প্রদান চুক্তির দলিল আনুষ্ঠানিক হস্তান্তর করা হয় অনুষ্ঠানে। তানজিলা নিঝুম, মোহনের সংবাদ, ঢাকা। দেশে করোনায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ৬,৯৬৭ জন। একদিনে ১,৮৬১ জন সহ মোট আক্রান্ত ৪,৮৫,৯৬৫ জন। নতুন ৪,৪৮৬ জন সহ মোট সুস্থ ৪,১০,৪৫২। করোনার নেগেটিভ সনদ ছাড়া বিমানবন্দর পার হতে পারছেন না প্রবাসীরা। বাধ্যতামূলকভাবে যেতে হচ্ছে সরকার নির্ধারিত কোয়ারেন্টিনে। তবে এর কঠোরতা কিছুটা শিথিল করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। আর বিমানবন্দরের ভেতরে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলে অভিযোগ করেন প্রবাসীরা। মুশফিকুর রহমানের রিপোর্ট। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সতর্ক অবস্থানে সরকার। গেল শনিবার থেকে করোনার নেগেটিভ সনদ ছাড়া বিদেশ থেকে আসা কোনো যাত্রীকেই বিমানবন্দর থেকে ছাড়া হচ্ছে না, পাঠানো হচ্ছে সরকারের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে নিজেদের সতর্কতার কথা জানান প্রবাসীরা। নিয়মকানুন সব মেনে এখান থেকে আমাদেরকে বাইরে পাঠানো হয়েছে। শুধু করোনা রিপোর্টটা দেখছে আছে কিনা, তারপরে আমরা এখন অতি সহজে বাইরে যেতে পারছি। ডক্টর দেখছে, একটা সিল মারছে, বাস ইমিগ্রেশন পাচ্ছে। তবে বিমানবন্দরে স্বাস্থ্যবিধি না মানা সহ নানা অভিযোগ করেন অনেকে। গাদাগাদি করে একদম লাইন করে দাঁড়ানো সবাই, এবং সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং কিভাবে হচ্ছে, কিভাবে আপনারা করোনা মেইনটেইন করবেন, আই হ্যাভ নো আইডিয়া। নামার পরে কোথাও কোনো হ্যান্ড স্যানিটাইজার বা কোনো রকম স্প্রে আমি পাই নাই। এখান থেকে আবার সার্টিফিকেট লইতেছে, ওইখানে দিতে হইতেছে, ওইখান থেকে আবার সার্টিফিকেট লই এখানে দিতে হইতেছে, অনেক পেরেশানি করতেছে। এদিকে কিছু ক্ষেত্রে করোনা নেগেটিভ সনদে শিথিল আনে সরকার। কথা বলেন প্রবাসীদের অভিযোগ নিয়েও। বিভিন্ন জায়গায় সাইনেজ দেওয়া আছে, ফুট স্টপ করা আছে, কোথায় কোথায় দাঁড়াতে হবে, এগুলো তো যাত্রীদেরকে মানতে হবে।
তো তারা না মানলে তো আমাদের জন্য ডিফিকাল্ট সোশ্যাল ডিস্টেন্স এনশিওর করা। বিদেশি মিশন এবং আন্তর্জাতিক সংস্থায় কর্মরত যারা ব্যক্তি তাদের জন্য একটা শিথিলতা দেওয়া হয়েছে। বিদেশ থেকে বহিষ্কৃত অথবা বিদেশ থেকে দেশে ফিরতে বাধ্য এরকম বাংলাদেশিদের জন্য যাদের PCR টেস্টের করার সক্ষমতা নাই তাদের ক্ষেত্রে একটু শিথিল করা হয়েছে। এখন পর্যন্ত 869 জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে জানায় সিভিল এভিয়েশন। মুশফিকুর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। লেখনী শক্তি দিয়ে মৌলবাদ আর ধর্মান্ধতাকে মুছে দেওয়ার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা। দুপুর রাজধানী প্রেস ক্লাবে অনুষ্ঠিত মানববন্ধনে এই আহ্বান জানানো হয়। জাতির জনকের ভাস্কর্য ভাঙার প্রতিবাদ আর দোষীদের বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন করা হয়। এ সময় সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী বলেন, এ আঘাত স্বাধীনতার স্তম্ভে আঘাত। ধর্মকে ব্যবহার করে এমন অরাজকতা কাম্য নয়। মানববন্ধনে বিশিষ্ট সাংবাদিক ফরিদা ইয়াসমিন, মঞ্জুরুল আহসান বুলবুল সহ আরও অনেকে অংশ নেন। ভাস্কর্য বিরোধী বক্তব্যে সহযোগিতা করার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 6 জনের বিরুদ্ধে করা মানহানি মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদার দুপুরে আবেদন খারিজ করে দেন। এ মামলার আবেদন করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। মামলায় হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী, খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ মামুনুল হক এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নায়েব আমির সৈয়দ ফয়জুল করিমকে আসামি করার আবেদন করা হয়েছিল। সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছি যখন আরো থাকছে। অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে সিলেটের ফিজা অ্যান্ড কংকে 9 লাখ টাকা জরিমানা। ভালুকায় 5টি প্রাইভেট হাসপাতাল ক্লিনিকে অভিযান। এবং চট্টগ্রামের কাছে হেরে বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্ট থেকে বরিশালের বিদায়, খুলনাকে হারিয়ে শেষ 4 নিশ্চিত ঢাকার। বিরতির পর আবারও আমন্ত্রণ মোহনা সংবাদের সঙ্গে আছি তাসমিয়া জেরিন। ঢাকা সিটি কলেজের ছাত্র আয়াজ হত্যা মামলায় 1 জনকে আমৃত্যু কারাদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন এ আদেশ দেন। আসামিরা ছাত্র হওয়ায় বিশেষ বিবেচনায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। 2014 সালের 6 জুন ফুটবল খেলাকে কেন্দ্র করে আয়াজের বড় ভাই আজদিনের সঙ্গে বিরোধ হয়। এর জেরে আয়াজকে জিগাতলায় কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে আসামিরা। বড় ভাইকে না পাওয়ার কারণে ছোট ভাইকে জিগাতলার মোড়ে পেয়ে এই 6 জন মিলে তাকে পূর্ব পরিকল্পিতভাবে বাইতুল মোকাররমে গেট থেকে ছুরি কিনে ওইখানে তাকে পরিকল্পিতভাবে আঘাত করে। আসামিরা ছাত্র হওয়ার কারণে 1 নম্বর আসামিকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি সকল আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। ময়মনসিংহের ভালুকায় 5টি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালিয়ে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে 9 লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে সিলেটের ফিজা অ্যান্ড কংকে। এদিকে রংপুর ক্রিকেট গার্ডেনের জমিতে গড়ে ওঠা 32টি কাঁচা পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের ভালুকা পৌর এলাকায় 5টি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নানা অনিয়মের দায়ে ভালুকা জেনারেল হাসপাতালকে 50,000, ফাহিম জেনারেল হাসপাতাল 50,000, ডিজিটাল হাসপাতাল 30,000 ও মাস্টার হাসপাতালকে 40,000 টাকা জরিমানা করা হয়। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত সহ নানা অভিযোগে সিলেটের ফিজা অ্যান্ড কংকে 9 লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আখতারুজ্জামান জানান, বিভিন্ন ভোগ্যপণ্য উৎপাদন করা হয় স্যাঁতস্যাঁতে ও নোংরা পরিবেশে। উৎপাদিত মিষ্টি যা আছে সেটি খুবই স্যাঁতস্যাঁতে নোংরা ফাঙ্গাসযুক্ত পরিবেশে রাখা হচ্ছে। একই সাথে মাওয়াগুলো আরও পরিবেশ ওই ড্রেনেজে ময়লা দুর্গন্ধ, পচা দুর্গন্ধ ড্রেনের পাশে রাখছে, যেটি স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। একই সাথে এখানে যারা ওয়ার্কাররা কাজ করছেন তারা কারোই স্বাস্থ্যবিধি মেনে চলছেন। র্যাব কর্মকর্তা জানান, নিরাপদ খাদ্য নিশ্চিতে এমন অভিযান অব্যাহত থাকবে। প্রতিনিয়তই সিলেটের কোনো অংশে আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি
ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের অভিযান অব্যাহত থাকে। এদিকে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠ আধুনিকায়নের লক্ষ্যে গার্ডেনের জমিতে গড়ে ওঠা 32টি কাঁচা পাকা স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসানের নেতৃত্ব দেন। উচ্ছেদকৃত ছিন্নমূল পরিবারদের পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেন তিনি। জেসমিন আলম, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। শীতের কামড় ভালোই টের পাচ্ছে রাজধানীবাসী। রাত তো বটেই, সকাল 9টা থেকে 10টা পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকছে নগরী। এতে কর্মজীবী, বিশেষ করে খেটে খাওয়া মানুষের কষ্ট বেড়েছে। আর বয়স্করা আছেন ঠান্ডাজনিত নানা রোগের শঙ্কায়। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19 ডিগ্রি সেলসিয়াস। নাসিরুদ্দিনের আরও একটি রিপোর্ট। কুয়াশার চাদরে ঢাকা রাজধানীর চারপাশ। শীতের আগমনী বার্তা পাওয়া গেছে সপ্তাহখানেক আগে, আর এখন সূর্যের দেখা মেলাই ভার। রাজধানীমুখী বেশিরভাগ গাড়ি চলেছে হেডলাইট জ্বালিয়ে। গরম কাপড় জড়িয়ে শীত উপভোগ সবার ভাগ্যে নেই, তাই কুয়াশার মধ্যেই রাস্তায় কর্মজীবীরা। হিমেল বাতাস শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে দিয়েছে। জীবিকার প্রয়োজনের কাছে তুচ্ছ সব প্রতিবন্ধকতা। এই তো ভাই, ব্যাডের দায়িত্ব আমাদের কাজে যাইতেই হবে। শীত তো একটু পড়ছি, ভালোই পড়ছি। ঠান্ডার ভিতরে চালাইতে হয় ভাই, কি করবেন, পেট তো খায়, ঘরে তো আর শুয়ে থাকান যায় না। আসলে শীতের মধ্যে খুব কষ্ট, যাওয়া আসা, সকালবেলা ঘুম থেকে উঠে যেতে হয়। সকালবেলা আর বিকালবেলাটাই বেশি সমস্যা আর কি, সন্ধ্যার আগে আগে হালকা মৃদু বাতাস আছে তো ওই সময় আপনার একটু শীত বেশি লাগে। বয়স্কদের ক্ষেত্রে শীত মানেই আতঙ্ক, কারণ 60 পেরুলেই ঠান্ডা, শ্বাসকষ্ট সহ নানা সমস্যার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা কমে যায়। শীত আছে, শীতে জ্বালা তো বাঁচি না, অসুখ বসুখ লেগে যায়, ঠান্ডা, জ্বর, শ্বাসকষ্ট যাদের, তাদের সমস্যা। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল 66% আর গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার। সর্বনিম্ন তাপমাত্রা 19.3 আর সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াস। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। স্কোয়াশ। সেনাবাহিনী স্কোয়াশ প্রতিযোগিতার ফাইনালে 10 পদাতিক ডিভিশনকে 5-0 সেটে হারিয়েছে সম্মিলিত 6 ও 7 স্বতন্ত্র এডিএ ব্রিগেড। বিকেলে ঢাকা সেনানিবাসে আর্মি অ্যান্ড স্কোয়াশ কমপ্লেক্সে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মেজর আবদুল্লাহ মোহাম্মদ রকিবুল কবির শ্রেষ্ঠ অফিসার ও লান্স কর্পোরাল রনি দেবনাথ অন্যান্য পদবীর মধ্যে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন। চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শফিকুর রহমান বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। 3 ডিসেম্বর সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলে 13টি দলের অংশগ্রহণে প্রতিযোগিতাটি শুরু হয়। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। স্বপ্নের পদ্মা সেতু দৃশ্যমানে উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলবাসী। বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ। যান চলাচল শুরু হবে 2022 সালের জুনে। দেশের উন্নয়নে ইকোনমিক ইনজেকশন দেওয়ার চেষ্টা করছে সরকার। গ্রামীণ অর্থনীতি পুনরুদ্ধারে বেসরকারি সংস্থাকেও এগিয়ে আসার আহ্বান। করোনায় দেশে আক্রান্ত কমলেও বেড়েছে মৃত্যু। নেগেটিভ সনদ না থাকলে কোয়ারেন্টিনে যেতে হচ্ছে প্রবাসীদের। বিমানবন্দরের স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন। এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় জড়িতদের দ্রুত বিচার দাবি সাংবাদিক নেতাদের। খালেদা তারেক, ফখরুলের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ। দর্শক, এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।